হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই আইডি। বন্ধুরা, ইংরেজি ব্যাকরণের যে বেসিক ধারণাগুলোর অভাবে আমরা ইংলিশকে ভয় পেয়ে বসি। যারা একদম জিরো লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন ইংরেজি, বা যারা ইংলিশকে ভয় পেয়ে বসেন, তাদের জন্য আজকের ভিডিওটি নিবেদন করছি বন্ধুরা। হ্যাঁ, পার্সন আমরা অনেকে নাম শুনেছি, এবং পার্সন এমন একটা ইন্টারেস্টিং টপিকস যার মারপেসটা শিখলে না অসংখ্য অসংখ্য অগণিত বাক্য আপনি তৈরি করতে পারবেন নিজে নিজেই। হ্যাঁ, তো চলুন আমরা প্রথমেই যে বেসিক ধারণা আজকে দেব, তার মধ্যে পার্সন, শুধু পার্সন জানার কারণেই অনেকগুলো নিখুঁত বাক্য ইংলিশে আপনি তৈরি করতে পারবেন, নিঃসন্দেহে পারবেন। তো আমরা জানি পার্সন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, তাই না? তিন প্রকার। আর এই তিন প্রকার পার্সন বাক্যে কিভাবে কাজ করে, মানে বাক্যে কোন রূপ ধারণ করে, এই রূপগুলো আমরা যদি জানতে পারি আর এগুলো সঠিকভাবে সেট আপ করতে পারি বাক্যে, তাহলে কিন্তু আমাদের সুন্দর সুন্দর ইংলিশ সেন্টেন্স তৈরি হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা, পার্সন তিন প্রকার, আর এগুলো মোটামুটিভাবে চারটি ফর্মে বাক্যে কাজ করে, চারটি রূপে। কয়টি রূপে বন্ধুরা বাক্যে কাজ করবে? চারটি রূপে কাজ করবে। তো আমরা কথা নয়, চলুন ব্ল্যাকবোর্ডে আমি লিখে রেখেছি। প্রথমে বন্ধুরা দুটো পার্সন দেখাবো, ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন। দেখুন, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, আর একটা হলো রিফ্লেক্সিভ। পার্সনগুলো থেকে মূলত বন্ধুরা এই চারটি ফর্ম কাজ করে থাকে। হ্যাঁ, তাহলে সাবজেক্টিভ, অবজেক্টিভে কয়েকারে কে দিয়ে বাংলায় অর্থ হবে, এটা মনে রাখবেন, একটু পরে আরও ক্লিয়ার হবেন। পজিটিভ বয়শূন্য র, এটা দিয়ে বাংলায় অর্থ হবে, একটু পরে আরও ক্লিয়ার হবেন। অ্যান্ড রিফ্লেক্সিভ ফর্মটা এই অবজেক্ট অথবা পজিটিভ ফর্ম থেকে সৃষ্টি হয় বন্ধুরা। চলুন ফার্স্ট পার্সন দেখুন। প্রথমে আই, আই মানে আমি বন্ধুরা। এস দি সিঙ্গুলার বুঝিয়েছি, সিঙ্গুলার মানে এক বচন। আই দিয়ে কি বন্ধুরা একজনকে বোঝায়, আই। এটার অবজেক্ট হলো মি, মি মানে আমাকে। দেখুন কয়েকারে কে 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 দিয়ে সবগুলোতে অর্থ হবে, সহজেই মেমোরাইজ হবে বন্ধুরা। মি আমাকে, মাই এটা হলো পজিটিভ বন্ধুরা, আমার। দেখুন র থাকবে সবগুলোতে। হ্যাঁ, আমার। তাহলে আই, মি, মাই, এইটার পজিটিভ হয় বন্ধুরা, রিফ্লেক্সিভ হয় বন্ধুরা এই পজিটিভ ফর্মটার সাথে সেলফ, SELF, সেলফ। যদি এক বচন হয় সেলফ, আর বহু বচন হলে বন্ধুরা সেলফস, এই যে VES, সেলফস যোগে বন্ধুরা প্লুরাল হয়ে থাকে। এই পজিটিভের সাথে দেখুন সেলফ অথবা সেলফ যোগে রিফ্লেক্সিভ ফর্মটা হয়ে থাকে বন্ধুরা। তাহলে এই যে পজিটিভের এই ফার্স্ট পার্সনের আপনার প্লুরাল হচ্ছে বন্ধুরা উই মানে আমরা, এটা প্লুরাল মানে বহুবচন, আই এর বহুবচন উই। এর অবজেক্ট হলো বন্ধুরা আস, মানে আমাদেরকে। দেখুন কয়েকারে কে দিয়ে অবজেক্ট অর্থ হয়ে থাকে বন্ধুরা। এবং পজিটিভ হলো বন্ধুরা আওয়ার, মানে আমাদের। এইটার পজিটিভের সাথেও বন্ধুরা সেলফস যোগে দেখুন রিফ্লেক্সিভ হয়েছে। সেলফস হলো কেন, LVES হলো কেন বন্ধুরা, প্লুরাল হলে এভাবে হয়ে থাকে, আর সিঙ্গুলার হলে সেলফ যোগে বন্ধুরা রিফ্লেক্সিভের গঠনটা হয়ে থাকে। এরপরে দেখুন বন্ধুরা সেকেন্ড পার্সন। হ্যাঁ, সেকেন্ড পার্সন কিন্তু বন্ধুরা একেবারেই একটা শব্দ বলা যায়। সেকেন্ড পার্সন দেখুন ইউ মানে বন্ধুরা তুমি, আপনি, এটা হলো সিঙ্গুলার। তুমি, আপনি হলো সিঙ্গুলার অর্থে ব্যবহার হয়। কিন্তু যদি আপনি তোমরা, আপনারা এরকম প্লুরাল অর্থ ব্যবহার করতে চান, বহু বচনে ব্যবহার করতে চান, তবু ইউ হয়ে থাকে। তোমরা, আপনারা, দেখছেন, তোমরা, আপনারা এই অর্থেও ব্যবহার হতে থাকে। অর্থাৎ ইউ সিঙ্গুলার প্লুরাল উভয় অর্থে ব্যবহার হতে থাকে বাক্যে। এবং এর অবজেক্টও বন্ধুরা ইউ। দেখুন তাহলে এটা একটু মনে রাখতে হবে, একটু দেমাগে নিন যে ইউ দেখুন ইউ এটা কয়েকারে কে দিয়ে অর্থ হবে, এই যে অবজেক্টিভে কয়েকারে কে, তোমাকে বা আপনাকে, সিঙ্গুলার হলে তোমাকে আপনাকে, প্লুরাল হলে তোমাদেরকে আপনাদেরকে। এ হলো বন্ধুরা অবজেক্ট। পজিটিভটা কিভাবে হয় বন্ধুরা দেখুন, ইয়োর। তাহলে ইয়োর মানে তোমার, আর বা আপনার হতে পারে। প্লুরাল হলে বন্ধুরা কি হবে, তোমাদের, আপনাদের, এগুলোর সাথে র লাগিয়ে দেবো, তাই না, সংক্ষেপে লিখেছি। তো বন্ধুরা এটার রিফ্লেক্সিভ ফর্মটা কিভাবে হয়ে থাকে, এরও পজিটিভের সাথে বন্ধুরা যদি সিঙ্গুলার বোঝাই, যে তুমি নিজে, আপনি নিজে, এরকম। রিফ্লেক্সিভ মানে হলো বন্ধুরা আত্মবাচক, নিজেকে বোঝাতে যে ফর্মটা ব্যবহার করা হয় পার্সনের, হ্যাঁ, এটাকে বলা হয় আত্মবাচক। যেমন এটা র দিয়ে হচ্ছে, আর এটা নিজেকে, আমি নিজে, আমরা নিজে, বা আমাদের নিজের, এরকম। ইউর সেলফ মানে তুমি নিজে, আপনারা নিজে, আপনি নিজে,
এরকমই, হ্যাঁ। ইয়োর সেলফ, তোমরা নিজে, আপনারা নিজে, এরকম হবে বন্ধুরা। তো এই হলো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের অবজেক্ট ফর্মের সাথে, সরি, পজেসিভ ফর্মের সাথে সেলফ বা সেলফস যোগ করে রিফ্লেক্সিভ ফর্মটা গঠন হয়ে থাকে বন্ধুরা। এবং এইগুলো আত্মবাচক, নিজেকে বোঝাতে যে অর্থ প্রকাশ করে বন্ধুরা। এর গঠনটা জানলাম, বাক্য আমরা একটু পরেই শিখবো। চলুন এবার থার্ড পারসনটা এভাবে আগে পরিষ্কার হয়ে যায়। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন, আমি একটু পাশে আসলাম, স্ক্রিনশট দিয়ে নিন, হ্যাঁ, এবং খাতায় সুন্দর করে নোট ডাউন করুন। প্রয়োজনে পুরাতন যে ক্যালেন্ডারগুলো থাকে বাসায়, এগুলোর সাদা পৃষ্ঠাটা যে থাকে পিছন পাশে, এটাতে কালার পেন দিয়ে সুন্দর করে ডিজাইন করে এটা লটকায় দিন পড়ার রুমে, দেয়ালে, দেখবেন আপনার কাছে ইংলিশ সোজা হয়ে ধরা দিতে শুরু করবে। হ্যাঁ, চলুন থার্ড পারসনটা আমরা এভাবে জানার পরে বাক্যে কিভাবে এগুলো সেট হয় তা আমরা জানবো বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটি না টেনে দেখুন, যদি আপনি আসলে ইংলিশ ভীতি আপনার ভেতর থাকে আর আপনি যদি ইংলিশে তুখড় হতে চান, আজকের ভিডিওটি আপনার বেসিককে স্ট্রং করবে ইনশাল্লাহ। শিক্ষার্থী ও শিক্ষানুরাগী ভাই বোনেরা, এবারে দেখুন, রাহুল একটা পুরুষ মানুষের নাম। এটা কিন্তু মানুষের মানে পুরুষের নাম, মানে পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে তাদের নামে সাবজেক্ট এভাবে হবে। রাহুল মানে রাহুল, রাহুল দেখুন, রাহুলকে অবজেক্টে কয়েকে রেখে রাহুল অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজিটিভ হয়ে যায় কোনো নামের সঙ্গে, তাহলে অ্যাপোস্ট্রফি এস বসালে পজিটিভ হয়ে যায়, তাহলে অর্থ হয় রাহুলের। দেখুন একটা মেয়ের নাম নিয়েছি কেয়াকে কেয়াস অ্যাপোস্ট্রফি এস দিয়ে, তাহলে স্ত্রী মানুষের নামও পজিটিভ, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ এভাবে হবে। আর মুখস্থ করতে হবে এভাবে বন্ধুরা, কেয়াস মানে কেয়ার। আমি রিফ্লেক্সিভ একটু পরে আসি। তাহলে এই যে পুরুষ এবং স্ত্রীর নামের প্রোনাউন এভাবে হয়ে থাকে বন্ধুরা। পুরুষের জন্য দেখুন পুরুষ বুঝিয়েছি, এস মানে সিঙ্গুলার, সে, হি মানে সে বা তিনি, অবজেক্ট হিম, তাকে, হিজ মানে তার, কে, র আছে বন্ধুরা। স্ত্রীদের জন্য প্রোনাউন নেওয়া হয় বন্ধুরা, এই নাউনের পরিবর্তে প্রোনাউন নেওয়া হয় বন্ধুরা সি মানে এই সে বা তিনি। বাংলায় কিন্তু সে তিনি একই, সে তিনি একই, বাংলায় সে তিনি একই কিন্তু বন্ধুরা। কিন্তু আপনি দেখুন যে সে তিনি একই, হ্যাঁ, এবং বাংলায় একই, ইংলিশে কিন্তু একই না, না, যে সি হার বন্ধুরা। দেখুন এই সি এর অবজেক্ট এবং পজেসিভ প্রায় একই, কিন্তু অর্থ এক না, তাকে, তার, এরকম অর্থ হবে বন্ধুরা। এরপরে দেখুন এই নাউন প্রোনাউনগুলো যে সিঙ্গুলার, এগুলো সবগুলোর প্লুরাল প্রোনাউন হচ্ছে দে, দেম, দেয়ার, তারা, তাদেরকে, তাদের। বন্ধুরা আসুন রিফ্লেক্সিভটা কিভাবে গঠন হলো তা একটু দেখে নেই। এই যে যদি নাউন মানে নাম জাতীয় শব্দ হয়, তাহলে তাদের প্রোনাউন নিতে হয়, আর সেই প্রোনাউনের অবজেক্ট ফর্ম এই যে এটাও কিন্তু নাউন জাতীয় শব্দ, নাউন নেই, সেই নাউনের প্রোনাউনের অবজেক্ট ফর্ম, এই যে নাউনের প্রোনাউন আমরা হি সি নিয়েছি, তাদের অবজেক্ট ফর্ম, সেই অবজেক্ট ফর্মের সাথে সেলফ, এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এই অবজেক্ট ফর্মের সাথে সেলফ লাগিয়ে বন্ধুরা রিফ্লেক্সিভ হয়ে থাকে। হিমসেলফ, হারসেলফ, এই দেখুন দেম সেলফ। এর মানে হলো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন আমরা দেখলাম পজেসিভ ফর্মের সাথে সেলফ বা সেলফ যোগ করে রিফ্লেক্সিভ হয়েছে, কিন্তু থার্ড পারসনে বন্ধুরা অবজেক্ট ফর্ম, প্রোনাউনের অবজেক্ট ফর্মের সাথে সেলফ বা সেলফ যোগে কি হয়ে থাকে, রিফ্লেক্সিভ হয়ে থাকে। আরেকটি আছে বন্ধুরা অব্যক্তিবাচক, ইট, অব্যক্তিবাচক নাউনের পরিবর্তে ব্যবহার হয় ইট মানে ইহা, ইট মানে ইহাকে, দেখুন সাবজেক্ট অবজেক্ট একই, তাই মনে রাখতে হবে ইটস মানে ইহার, এটার রিফ্লেক্সিভ ওটার সাথে সেলফ হতে পারে ইটস সেলফ। হ্যাঁ, তো এই ইটস এর ব্যাপারে কথা আছে যে অ্যাপোস্ট্রফি দিয়ে ইটস থাকলে যেমন এরকম থাকতে পারে যে অ্যাপোস্ট্রফি এস ইটস, তখন এটা দিয়ে বোঝায় ইট ইজ বা ইট ওয়াজ। তো বন্ধুরা এটা কিন্তু লাগালাগি ইটস, ঠিক আছে, ইটস একসাথে আসতে হবে। তো এই হলো বন্ধুরা থার্ড পারসনের ডায়াগ্রামটা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যান্ড রিফ্লেক্সিভ। চলুন আমরা বাক্যে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ রিফ্লেক্সিভের মারপ্যাচটা শিখে ফেলি, তাহলেও আমরা অগণিত সেন্টেন্স বানাতে পারবো ইনশাল্লাহ। লেটস গো টু দ্য টেকনিক টু হাউ টু মেক আ কমপ্লিট সেন্টেন্স উইথ পার্সন, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ অর রিফ্লেক্সিভ। ডিয়ার ভিউয়ার্স, আমরা তখন পার্সন সম্পর্কে মারপ্যাচটা শিখলাম, কয়টা ফর্মে কাজ করে। একটু আপাতত মানে একটু টাফ মনে হচ্ছে, কিন্তু যখন সেন্টেন্স এগুলো সেট করব তখন অনেক মজা লাগবে। ধৈর্য ছাড়া কিন্তু কিছু হবে না বন্ধুরা, ধৈর্য সহকারে আর মনোযোগ সহকারে দেখুন, উপভোগ করুন, আনন্দ উপভোগ করুন যে আমি আজকে কিছু শিখতেছি, এটা মনে করে দেখুন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, তো এরপরে যে প্যাচটা শিখতে হবে বন্ধুরা, ভার্ব, প্রয়োজনীয় কিছু ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্ব মানে কি বন্ধুরা, ভার্ব মানে ক্রিয়া বা কাজ, যেমন গো মানে কি যাওয়া, ডু মানে কি কাজ করা, তাই না, রিড মানে কি পড়া, রাইট মানে কি
লেখা, এগুলো কি? এগুলো কাজ, তাই না? এই ভার্ব সম্পর্কে একটু আলোচনা করব। এই ভার্বের প্যাচটা আমাদের ভালো করে শিখে নিতে হবে বন্ধুরা। তো এই ভার্ব আবার বাক্যে কয়টি ফর্মে কাজ করে, তাই না? বাক্যে মোটামুটিভাবে বন্ধুরা ভার্ব পাঁচটি ফর্মে কাজ করে বন্ধুরা। দেখুন, প্রথমে হলো যে বেস ফর্মে কাজ করে। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্মও বলে এটার নাম বন্ধুরা, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। হ্যাঁ, একটু হয়ে গেল বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যেমন দেখুন বন্ধুরা, গো, এটা আমি বেস ফর্ম নিলাম। হ্যাঁ, এটার পাস্ট ফর্মে কাজ করে বন্ধুরা আরেকটা। তাহলে পাস্ট কি? ওয়েন্ট। ঠিক আছে, সরি, পাস্ট না, আমি প্রেজেন্ট দেখাই, তারপরে দেখাই এস বা ইয়েস ফর্ম। এস বা ইয়েস ফর্ম দেখুন বন্ধুরা, এটার সাথে গোজ হয়, এস বা ইয়েস দিলে গোজ। এরপরে আসুন আইএনজি ফর্ম হতে পারে। হ্যাঁ, আইএনজি ফর্ম তাহলে কি হতে পারে? গোয়িং, গোয়িং। তাহলে ভার্বের কয়টি ফর্মে কাজ করে বাক্যে? পাঁচটি ফর্মে। প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এস বা ইয়েস ফর্ম, আইএনজি ফর্ম, আর এইবারে আসি বন্ধুরা পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। হ্যাঁ, তাহলে এটার পাস্ট হলো বন্ধুরা ওয়েন্ট, আর একটা হতে পারে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম বন্ধুরা। এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তাহলে বন্ধুরা দেখুন, গো, গোজ, গোয়িং, ওয়েন্ট, গন। এই 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 পাঁচটি ফর্মের বাইরে ভার্ব আর কোনো ফর্ম সাধারণত হয় না বন্ধুরা। একেবারেই এই ভার্ব এই বাক্যের মধ্যে যখন ক্রিয়া হিসেবে কাজ করে, টেন্সের মার্পেন্স অনুযায়ী বন্ধুরা এই পাঁচটি ফর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা ভার্বের এই পাঁচটি ফর্ম আমাদের একটু কন্ট্রোল করতে হবে। তবে বইগুলোর মধ্যে সাধারণত এই তিনটি ফর্ম দেওয়া থাকে বন্ধুরা, এই তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই দুটি ফর্ম আমরা টেন্স পড়তে কিন্তু শিখে ফেলি কিন্তু বন্ধুরা। তো মোট কথা ভার্ব কিন্তু এই পাঁচটি ফর্মের রূপ ধারণ করে। যেমন রাইট মানে কি? লেখা, এটা বেস ফর্ম। এর সাথে যদি এস বাই এস দেওয়া যায় বন্ধুরা, এরকম হয় রাইটস। এটার যদি আইএনজি ফর্ম দেয় তাহলে কি হতে পারে বন্ধুরা? রাইটিং। হ্যাঁ, রাইটিং। এরপরে পাস্ট বন্ধুরা, এর হলো রোট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, ডাবল টি এন, রিটেন। হ্যাঁ, রিটেন। তাহলে বন্ধুরা দেখুন এই পাঁচটি ফর্মে রাইট কাজ করে, কিন্তু বইয়ের মধ্যে আমরা প্র্যাকটিস করব এই যে এই তিনটি ফর্ম কিন্তু সাধারণত দেয়া থাকে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই তিনটি ফর্ম আমাদের একদম কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। দেখুন, এগুলো পড়ার জন্য কোনো গুরুর কাছে যেতে হয় না বা কারো সাহায্যের প্রয়োজন নেই। এগুলো কিন্তু আমাদেরকে ব্যাপক প্র্যাকটিস করতে হবে, ব্যাপক পাগল হয়ে পড়তে হবে, একদম ব্যাপক। একেবারে কি বলবো যে একেবারে মানে ডুবে যেতে হবে পড়াশোনার মধ্যে। এর বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করতে হবে যে ডু আর ডাই, আমি পড়েই ছাড়বো, তাহলেই কিন্তু পারবেন। এই ভার্বকে কন্ট্রোল করতে হবে। 1 সপ্তাহ 10 দিন আপনি একেবারে কি বলবো যে নাওয়া খাওয়া সব ছেড়ে, মানে নিজের খোঁজ খবর না রেখে শুধু এর উপর ইয়া শুরু করে দেন। ঠিক আছে, জিদ শুরু করে দেন, এই জিদ কমপ্লিট করবেন, হয়ে যাবে। ঠিক আছে আপনার। তাহলে ভার্বের কথাটা বললাম, চলুন এরপরে আসুন এই ভার্বের আর একটা কথা বলি, সেটা হলো যে বি ভার্ব। এই বি ভার্বের মারপেস আমরা কিন্তু অনেকেই বুঝি না। টেন্স বোঝার পরও অনেকে কিন্তু বি ভার্বের মারপেস বোঝে না, এবং হ্যাভ ভার্বের মারপেস বোঝে না বন্ধুরা। তাহলে ভার্ব প্রক্রিয়ার মধ্যে আমি বলছি এখানে বি ভার্ব। আসুন আমরা বি ভার্ব সম্পর্কে এবার জানবো। বি ভার্ব, এই মারপেসগুলো জানলে বন্ধুরা আমাদের কিন্তু পরবর্তীতে সুবিধা হবে। তাহলে আমি ভার্বের কয়টি ফর্ম বুঝিয়েছিলাম? 5টি ফর্ম। বেজ ফর্ম বা এটার নাম প্রেজেন্ট ফর্ম। তাহলে এই বি, এ হলো বেজ। এই বি ভার্বের কারণেই মূলত ভার্বের বেস ফর্ম হয়েছে, আর হ্যাভ ভার্বের কারণে। এই দুটি ভার্বের কারণেই মূলত ভার্বের আরেকটি নাম হয়েছে বেস ফর্ম। ঠিক আছে, বেস মানে কি? বেস মানে ভিত্তি। তা কেন ভিত্তি দেখুন একটু। এই বেস ফর্ম, এরপরে এখান থেকে হয় বন্ধুরা প্রেজেন্ট ফর্ম। এই বেজের আবার প্রেজেন্ট হয়। এই বেসটা প্রেজেন্ট। এই বি ভার্বের প্রেজেন্ট হচ্ছে এম, ইজ, আর। এম ইজ আর। একটু আগে কিন্তু বন্ধুরা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম আমি একই ঘরে দেখিয়েছি, কিন্তু এখানে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম ভাঙ্গাইলাম কেন? যে এই দুটো ভার্বের বেস আর প্রেজেন্ট আলাদা বন্ধুরা। এই জন্য কিন্তু অন্যান্য যত ভার্ব আছে, গো, রাইট, রিড, হ্যাঁ, ডু ইত্যাদি ভার্বের কিন্তু বেস আর প্রেজেন্ট একই। কিন্তু মাত্র দুটি ভার্ব আপনারা মাথায় রাখবেন, যে বি ভার্ব আর হ্যাভ ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম আলাদা। এই জন্য আলাদা করে বুঝাইলাম বন্ধুরা। ঠিক আছে, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? অ্যাম, ইজ, আর।
অ্যামিজার, হ্যাঁ, এর কিন্তু এস বা ইয়েস ফর্ম নাই, এস বা ইয়েস ফর্ম নাই বন্ধুরা, এস বা ইয়েস ফর্ম নাই, কিন্তু আইএনজি ফর্ম আছে বন্ধুরা। আইএনজি ফর্ম যদি হয় এগুলোর সাথে মনে রাখবেন সবসময় বিইং হয়ে যায়। কি হয়ে যায়? এই যে এই প্যাচটা কিন্তু অনেকেই বোঝে না, যখন অ্যামিজারের সাথে আইএনজি যোগ করতে হবে, এমিং, ইজিং, আরিং এরকম কথা মাথায় চলে আসে। মনে রাখবেন বি ভার্ব, অ্যামিজার এগুলোর সাথে যখন আমরা আইএনজি করতে চাবো বিইং হবে, আর এস বাই এস ফর্ম নেই। এর পাস্ট ফর্ম কি হবে বন্ধুরা? তাহলে এস বাই এস বললাম, আইএনজি বললাম, পাস্ট। এই পাস্ট ফর্ম বন্ধুরা হয়ে থাকে অজ অথবা ওয়ার। এখন অজ কোথায় হয়? এই যে এম আর ইজ মিলে হয় বন্ধুরা অজ, আর এই যে আরটা হয়ে যায় বন্ধুরা ওয়ার। কি বুঝতে পেরেছেন? ওয়ার। আর এই সবগুলোর পাস্ট পার্টিসিপল বন্ধুরা, পাস্ট পার্টিসিপল সংক্ষেপে দিলাম, পাস্ট পার্টিসিপল হলো বিন। কি বন্ধুরা? সবগুলোর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে আমরা বি ভার্বের আশা করি প্যাচটা বুঝতে পেরেছি। বি ভার্বের পাঁচটা ফর্মই কিন্তু বেস ফর্মটাকে আলাদাভাবে বোঝানো হয়। বিটাই হলো বেস, আর প্রেজেন্ট হলো অ্যামিজ, আর এস বাই এস ফর্ম হয় না। আইএনজি হলো বিইং মানে আইএনজি সবগুলোর সাথেই বিইং। আর একটা বিষয় বন্ধুরা বলি, যদি এই অজয়ের সাথেও আইএনজি যোগ করতে হয় তাহলেও বিইং, এই অ্যামিজারের সাথেও যদি আইএনজি যোগ করতে হয় তাহলেও বিইং। এটা কিন্তু মনে রাখতে হবে এই প্যাচটা, ঠিক আছে? এবং সবগুলোর পাস্ট পার্টিসিপল হলো বিন। এবার আসুন হ্যাভ ভার্ব সম্পর্কে বলি। হ্যাঁ, এই ভার্বের প্যাচগুলো মাথায় ঢুকলেই ইনশাল্লাহ আপনারা ভার্ব এর আর জটিলতায় ভুগবেন না। হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বেরও বেজ আছে বন্ধুরা। একটু আগেই তো বললাম যে এই বি ভার্ব আর হ্যাভ ভার্বের কারণেই মূলত বেজ তৈরি হয়েছে। তাহলে হ্যাভ ভার্বের বেজ হলো হ্যাভ, আর প্রেজেন্ট হলো বন্ধুরা প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ হ্যাজ, এই দুটো হলো বন্ধুরা প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এস বাই এস ফর্ম এটারও নেই, এস বাই এস ফর্ম নেই, আইএনজি ফর্ম আছে বন্ধুরা। এই আইএনজি ফর্ম যদি হয় বন্ধুরা হ্যাভ ভার্বের সাথে যদি আইএনজি হয় মনে রাখবেন সবসময় হ্যাভের সাথে আইএনজি যোগ হয়, ইটা উঠে যায় হ্যাভিং। ঠিক আছে, হ্যাভিং। তাহলে দেখুন হ্যাভের সাথে আইএনজি যোগ করলেও হ্যাভিং, হ্যাজের সাথেও যদি কখনো আইএনজি যোগ করার টেন্স অনুযায়ী ফাংশন এসে যায় হ্যাভিং করতে হবে বন্ধুরা। এর পাস্ট হলো বন্ধুরা হ্যাড। পাস্ট কি? হ্যাড। দেখছেন, পাস্ট কিন্তু হ্যাড, পাস্ট কি? হ্যাড। এই হ্যাডের সাথেও যদি আইএনজি যোগ করতে হয় তাহলেও কিন্তু হ্যাভিং হবে বন্ধুরা। আর এর পাস্ট পার্টিসিপলও হচ্ছে বন্ধুরা, পাস্ট পার্টিসিপল হচ্ছে বন্ধুরা হ্যাড। তাহলে এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই, হ্যাড। তাহলে হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, এস বাই এস ফর্ম নেই, আইএনজি ফর্ম হ্যাভিং, হ্যাডেরও সাথে আইএনজি হ্যাভিং, হ্যাভেজের সাথে আইএনজি হ্যাভিং। এভাবে পড়ে ফেলবেন বা মুখস্থ করে ফেলবেন। বোঝেন না, এগুলো সূত্র বন্ধুরা, গণিতের সূত্র মতো মুখস্থ করে ফেলবেন। আপনি বুঝলে তো বুঝেছেন, না বুঝলেও আপনি একটু পরেই বুঝতে বাধ্য। আপনার ব্রেন নিজেকে নিয়ে যাবে ওই দিকে, বুঝের দিকে, আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে নিয়ে যাবে। তো ভার্বের মারপেজগুলো আমরা বুঝলাম। চলুন আমরা পার্সন যেভাবে শিখে আসলাম, পার্সন আর ভার্ব নিয়ে এবার একটু খেয়ালি কীভাবে সেন্টেন্স তৈরি হয় সেটা আমরা এখন দেখব বন্ধুরা, তাই না? সেটা এখন দেখব। তো আসুন আমরা এখন ভার্ব আর পার্সন দিয়ে অগণিত সেন্টেন্স কীভাবে তৈরি হয়। যেমন দেখুন, আমি একটা বাংলা বাক্য লিখতেছি বন্ধুরা, আমি ভাত খাই। এই কথাটা তো সবাই জানি, তাই না? আমি ভাত খাই। তাহলে মনে রাখবেন বন্ধুরা, এই যে সাবজেক্ট খুঁজে বের করতে হবে বাক্যের। তো সাবজেক্ট কি হতে পারে বন্ধুরা বলুন দেখি। এই কর্তা বা কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, তাই না? কর্তা, আমি হলো ওখানে সাবজেক্ট। কিভাবে বুঝলাম? যে কাজটা করে, কে করে। এই যে কে খায়, কে দিয়ে যদি আমরা এই ভার্বকে কি প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর এসে যায় আমি ভাত খাই, আই ইট রাইস। আমি দ্রুত লিখলাম, তারপর বুঝাই দিচ্ছি যে বাংলা বাক্যে কীভাবে চিনব যে এটা অবজেক্ট আর এটা সাবজেক্ট আর এটা ভার্ব। বন্ধুরা মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্ব বাক্যের শেষে থাকে। বাক্যের কোথায় থাকে? শেষে। যত বড় বাক্য হোক মনে রাখবেন একদম বাংলা বাক্যের শেষে অবস্থান করবে ভার্ব, মূল ভার্ব। ধরুন, আমি সকালে দাঁত ব্রাশ করে মায়ের কথা শুনে স্কুলে গেলাম। দেখুন, বড় বাক্য বললাম তাও গেলাম কথাটা শেষে অবস্থান করলো, তাই না? তার মানে বাংলা বাক্যের একবারে শেষে ভার্ব অবস্থান করে। আর অবজেক্টটা না
সাবজেক্টের পরে থাকে। সাবজেক্ট অবজেক্ট তার মানে পাশাপাশি থাকে অনেক সময়, ঠিক আছে। এ হলো অবজেক্ট বন্ধুরা, আর এ হলো সাবজেক্ট, এ হলো সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আসুন এবার আর একটা বাক্য লিখি, একটু এটা কঠিন হলো, এবার একটু সোজা করে দিই। যেমন দেখুন, সে সে আমাকে ডাকে, সে আমাকে ডাকে, তাহলে এখানে ভার্ব কোনটা বন্ধুরা? ডাকে, তাই না? এই যে কয়েকারে কে দিয়ে এই ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। এই সাবজেক্ট বের করার একটা সোজা টেকনিক, কে বা কারা দিয়েও প্রশ্ন করতে পারেন, যেটা দিয়ে উত্তর আসবে সেটাই, ঠিক আছে। কে ডাকে, দেখুন সে ডাকে, তাহলে এইটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট সে, এই সাবজেক্টের ঘরে লিখলাম সে, সে ডাকে। আচ্ছা, এবার আসুন অবজেক্ট কিভাবে খুঁজে বের করে বাক্যে, তাই না? অবজেক্ট এই ক্রিয়াটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কাকে দ্বারা প্রশ্ন করবেন, তাহলে অবজেক্ট পেয়ে যাবেন। তাহলে কি ডাকে এটা দিয়ে আসতেছে না, কাকে ডাকে দিয়ে আসতে দেখতেছেন। কাকে ডাকে? আমাকে, মি মানে আমাকে, আই মি, আই এর অবজেক্ট কি? মি, মি মানে আমাকে। একটু আমার প্রয়োজনে ভিডিওটা এখানে ইয়ে করবেন, পজ করবেন, মানে ব্রেক করে রাখবেন, রেখে যে স্ক্রিনশট দিয়ে নোট তৈরি করলেন পার্সনের, নোটটা দেখে নিন, পাশাপাশি নোট দেখুন আর আমার এই কথাগুলো মিলান, তাহলে সুবিধা হবে। ভিডিওটা পজ করে আপনি যে পার্সন দিয়েছি সেটা স্ক্রিনশট নিয়ে খাতায় আগে নোট ডাউন করবেন, তারপরে আমার এই বাক্য মিলাবেন, মিলে একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে সহজ হবে। আচ্ছা, সে আমাকে ডাকে, আর ভার্বটা শেষে, তাহলে দেখুন কিন্তু ইংরেজি বাক্য যখন আমরা লিখবো বন্ধুরা, আমি কিন্তু মিলাইতে পারছি, তাই না? কল মানে ডাকা, তাহলে ইংরেজি মিলে গেছে, তাই না? সে আমাকে ডাকে। এখন দেখুন বন্ধুরা, বাংলা বাক্যে কিন্তু ভার্বটা শেষে থাকে আর অবজেক্ট আর সাবজেক্ট পাশাপাশি থাকে, কিন্তু ইংলিশের স্ট্রাকচারটা কিন্তু বন্ধুরা এরকম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর তারপরে অবজেক্ট। কথা কি বুঝাতে পেরেছি? অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবে ইংলিশে থাকে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, আর বাংলায় কিভাবে থাকে? বাংলায় থাকে সাবজেক্ট, তারপরে থাকে অবজেক্ট, তারপরে ভার্ব। কি এবার কি কথা বুঝাইতে পারছি? এতটুকু উল্টাপাল্টা বন্ধুরা, এতটুকু উল্টাপাল্টা। ছোট ছোট বাক্যগুলো এভাবে আগে বানা শিখুন, বড় বড় বাক্য বানাবেন না। এই যে কয়টা পার্সন শিখলাম না, এগুলো দিয়ে আগে সেন্টেন্স বানান। ধীরে ধীরে বড় বড় হতে হয় বন্ধুরা, একদিনে বড় হওয়া যাবে না। ধীরে ধীরে ভাবে ছোট ছোট শুধু পার্সন দিয়ে সাবজেক্ট বানান। আমি তাকে ডাকি, আমি তাকে সাহায্য করি, সে আমাকে সাহায্য করে, তাই না? এভাবে আগে শুরু করুন, হোক ভুল এভাবে আগে শুরু করুন পার্সন দিয়ে। তাহলে আমরা এখানে কি শিখলাম বন্ধুরা? যে ইংরেজি বাক্যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকে, আর বাংলা বাক্যে কি হয়? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। ভার্বটা বাংলা বাক্যের শেষে থাকে। কি বুঝাতে পেরেছি কি বন্ধুরা? তাহলে সাবজেক্ট আর অবজেক্ট বাক্যে কোথায় ব্যবহার হয় সেটা শিখলাম, আর সাবজেক্ট কিভাবে খুঁজে বের করে সেটা শিখলাম, অবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয় তাও শিখলাম, বাংলা বাক্যে সাবজেক্ট অবজেক্ট কিভাবে পজিশন অবস্থান করে সেটা দেখলাম, ভার্বটা বাংলা বাক্যের শেষে থাকে সেটা দেখলাম, তাই না? অনেক কিছু শিখে ফেললাম কিন্তু অল্প সময়ের ভিতর। তো এবারে আসুন বন্ধুরা, আমরা ভার্বের যখন প্র্যাকটিস করব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো দিয়েই শুধু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনি ধরুন পড়তেছেন যে কি বলবো, যে সাঁতার কাটা, সুইম মানে সাঁতার কাটা, তাহলে ধরুন মনির সাঁতার কাটে, মনির সাঁতার কাটে, ঠিক আছে? আচ্ছা, ট হবে মনে হয়, মনির সাঁতার কাটে। তাহলে বন্ধুরা এখানে দেখুন, কাটা দিয়ে কে দিয়ে প্রশ্ন করুন, তাহলে সাবজেক্ট পাওয়া যাবে, তাই না? কে সাঁতার কাটে, এই সাঁতার কাটা পুরোটাই কিন্তু ভার্ব, সাঁতার কাটে, কে সাঁতার কাটে, তাহলে মনির, দেখুন মনির এবারে সাঁতার কাটে ইংরেজি কি? সুইম, কিন্তু এখানে অবজেক্ট নেই, কাকে কাটে, কি কাটে, তাই না? তাহলে কিন্তু এখানে অবজেক্ট নেই, এখানে সুইম মানে সাঁতার কাটা, ঠিক আছে? তাহলে ঘন হয়ে গেল, তাহলে মনির সুইম। এখানে একটা জিনিস বন্ধুরা, এই যে সাঁতার কাটা দুইটা শব্দ মিলে কিন্তু ভার্ব, এই জিনিসটা আমাদের অনেকের কিন্তু যারা বিগিনার্স রয়েছে তাদের ভুল হয়ে যায়। সাঁতার কাটা, ডু মানে কাজ করা। এখন অনেকে মনে করে ডু ওয়ার্ক, কি মনে করে? যে ডু ওয়ার্ক, করা, ডু মানে করা, ওয়ার্ক মানে কাজ, তাই না বন্ধুরা? ওয়ার্ক মানেই কাজ করা। অনেক সময় বাংলায় দুটো শব্দ মিলে ভার্বটার অর্থ প্রকাশ করে, যেমন সুইম মানে সাঁতার কাটা, ঠিক আছে? তাহলে এই যে বন্ধুরা মনে রাখবেন, যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, আবার পার্সনে ব্যাক করেন, নোটে লক্ষ্য করুন যেখানে নোট ডাউন করেছেন,
যত থার্ড পারসন সিঙ্গুলারগুলো আছে এগুলোর সাথে বন্ধুরা এস বা ইয়েস যোগ করে দেবেন। কি যোগ করে দেবেন? এস বা ইয়েস যোগ করে দেবেন ভার্বের সাথে, মূল ভার্বের সাথে। কথা ক্লিয়ার? শুধু প্রেজেন্ট ফর্ম দিয়েই প্র্যাকটিস করুন, অন্য টেন্সের কথা বাদ দিন। অন্য টেন্স এখনই যাবেন না, টেন্স এখন এই প্রাথমিক অবস্থায় পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। শুধু পারসন দিয়েই, শুধু যত ভার্বের লিস্ট আছে প্রেজেন্ট ফর্মে, শুধু প্রেজেন্ট ফর্মটা এস বাই এস ফর্মটা কাজে লাগাতে হবে। তাহলে দুটো ফর্ম আমরা কাজে লাগাবো প্রাথমিক অবস্থায়, প্রেজেন্ট ফর্ম, এস বাই এস ফর্ম। এস বাই এস ফর্ম কোথায় দেবো? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ঠিক আছে, এবার আর একটা বাক্য দেখুন, বন্ধুরা। সে, সরি কলমটা চেঞ্জ করি, এটার কালি কম। যেমন দেখুন, সে আমাকে সাহায্য করে। এই বাক্যটাতে দেখুন বন্ধুরা, সাহায্য করে দুইটা মিলি, কিন্তু শব্দ মিলি একটা ইংরেজি শব্দ হবে, হেল্প মানে সাহায্য করা। কিন্তু আমরা যদি বলি ডু হেল্প, তাহলে কি হবে বন্ধুরা? ডু ভার্ব, তার মানে প্রায় ভার্বের সাথে লেগে আছে ইংলিশে, ওটা লিখতে হয় না বন্ধুরা। হ্যাঁ, তাহলে ওটা বুঝে নিতে হয়। তাহলে হেল্প মানেই সাহায্য করা। বাংলায় কিন্তু দুটো শব্দ দিয়ে এরকম যখন হয়, ওই প্রাথমিক অবস্থা অনেকের বুঝতে ঝামেলা হয়ে যায়। তো এখানে দেখুন, কে সাহায্য করে? হি। তাহলে এই যে সাবজেক্ট হি নিয়ে আসলাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু হি, বা আপনি শিও লিখতে পারেন, সি মানেও সে। ঠিক আছে, সে আমাকে সাহায্য করে, এই যে সাবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে ভার্ব। তাহলে বাংলা বাক্যে কিন্তু সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই অবস্থায় থাকে। কিন্তু ইংলিশে কী হয় বন্ধুরা? সাবজেক্ট, ভার্বটা মাঝে আসে, অবজেক্টটা এই পাশে চলে যায়। যখন আমরা ইংলিশ করি, অবজেক্টটা শেষে যায় আর ভার্বটা মাঝে আসে। এটা মনে রাখবেন, এইটা হলো ইংলিশের স্ট্রাকচার। তাহলে দেখুন, আমি একটু আগে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি করতে হয়? এস বাই এস দিতে হয়। তাহলে সি বা হি হেল্পস মি মানে আমাকে, সে আমাকে সাহায্য করে। শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে খেলুন, আপনি অতীতকালীন কোনো ঘটনাও প্রেজেন্ট ফর্মে বর্ণনা করতে পারবেন, উল্লেখ করতে পারবেন। এটাকে বলা হয় হিস্টোরিক্যাল প্রেজেন্ট বন্ধুরা। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই সব কিছু সেরে নেওয়া সম্ভব বন্ধুরা। শুধু এই প্রেজেন্ট ফর্ম দিয়ে আপনি যত বাক্য আছে গঠন করুন। এবারে এস বাই এস যোগ করার একটা খালি নিয়ম যোগ করবেন, আপনি অসংখ্য বাক্য নিজেরাই তৈরি করে ফেলবেন বন্ধুরা। হ্যাঁ, কি সেটা দেখুন, আর একটা সেন্টেন্স লিখতেছি। যেমন দেখুন, সে আমাকে ইংরেজি শেখায় হবে এরকম, শেখায় বা শিক্ষা দেয়, এরকম হতে বন্ধুরা। শিক্ষা দেয় বা শেখায় বা পড়ায়, হ্যাঁ, এরকম অর্থ হতে পারে। পড়ায়, নিজে পড়ায় না কিন্তু, অন্যকে পড়ানো এক জিনিস, নিজে পড়া এক জিনিস। তাহলে এইটার ইংরেজি হয় টিস মানে পড়ানো বা অন্যকে শেখানো। তাহলে বন্ধুরা দেখুন, সি বা হি নেব, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। আর যে টিস মানে শেখানো, এই যে প্রেজেন্ট ফর্ম, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম দিয়ে সবসময় কাজ করব বন্ধুরা। দেখুন, টিস মানে শেখানো। তাহলে ইংরেজি বাক্যে যখন আমরা বাংলা বাক্যটাকে ইংরেজি করব, কি করব? বাক্যের শেষের ভার্বটাকে মাঝে বসাবো আর অবজেক্টটাকে শেষে নিয়ে যাব, উল্টা। ঠিক আছে, সে টিস শব্দটা আগে লিখে ফেলি। সে টিস মানে সে আমাকে শেখায় বা পড়ায়, এই তো পড়ায়। কিন্তু বলছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর সাথে এস বা ইয়েস দেবো। এখানে বন্ধুরা ইয়েস হবে, একটু আগে হেল্পসে কিন্তু আমরা এস দিছি, এখানে কিন্তু ইয়েস দিলাম। টিসেস কেন দিলাম এই জিনিসটা এখন ব্যাখ্যা করব বন্ধুরা। টিসেস, তাহলে সি টিসেস, এই যে মি মানে আমাকে। এবার যদি আপনি এখানে এটা দিয়ে অন্য অবজেক্টগুলো দিয়ে প্র্যাকটিস করুন, সে আমাদেরকে পড়ায়, তাহলে কি হবে বন্ধুরা? আস, সি টিসেস আস, সে আমাদিগকে পড়ায়। সে তোমাকে পড়ায়, তাহলে এখানে কি দিবেন? সি টিচেস ইউ, সে তোমাকে পড়ায়। সে কেয়াকে পড়ায়, তাহলে কি দিবেন বন্ধুরা? কেয়ার অবজেক্ট কি? কেয়ায়, তাই না? তাহলে এই যে অবজেক্ট দিন, সি টিচেস কেয়া, সে কেয়াকে পড়ায়। সে তাকে পড়ায়, তাহলে কি দেবেন বন্ধুরা? হিম বা হার, সে তাকে পড়ায়। এভাবে অবজেক্ট দিতে থাকুন, এভাবে বন্ধুরা খেলুন আর প্র্যাকটিস করুন, দেখবেন যে ইংলিশ আপনার কাছে ইজিয়েস্ট একেবারে মানে চরমভাবে আপনার কাছে সোজা হয়ে ধরা দিচ্ছে। এবার আসুন, কোথায় এস বা ইয়েস হয় এই জিনিসটা কিন্তু শেখাই। ঠিক আছে, আপনারা লক্ষ্য করেছেন যে টিস বানানে শেষে কি আছে? টিএস সিএইচ আছে। কি আছে বন্ধুরা? দেখুন, সিএইচ আছে। তাহলে যেসব ভার্বের শেষে মনে রাখবেন, এই যে ডাবল এস, এসএইচ, সিএইচ, ও এক্স জেড, এই বর্ণগুলো থাকবে।
ঠিক আছে, একসাথে এসএইচ, একসাথে ডাবল এস, এসএইচ, সিএইচ, ও এক্সেট যদি থাকে ভার্বের শেষে, সেগুলো শেষে বন্ধুরা ইএস যোগ করে দেবেন। কি যোগ করে দেবেন? ইএস যোগ করে দেবেন। হ্যাঁ, আর যদি এগুলো না থাকে, আলহামদুলিল্লাহ, আর যদি এগুলো ভার্বের শেষে না থাকে বন্ধুরা, শুধু এস হবে। শুধু কি হবে? এগুলো নাই, তাহলে কি হবে? শুধু এস হবে। কি বুঝতে পারছেন হেল্পে কেন এস হয়েছে? আর টিস বানানের শেষে, এই যে টিস বানানের শেষে সিএস ছিল, এই জন্য কি হয়েছে বন্ধুরা? ইএস হয়েছে, টিসএস। ঠিক আছে, বুঝতে পেরেছেন? টিসএস হয়েছিল। হ্যাঁ, তো আসুন আমরা এই এস বা ইএস এর প্যাচ দিয়ে আরও দু একটি বাক্য প্র্যাকটিস করি। যেমন দেখুন, সে আমাকে ডাকে, সে আমাকে ডাকে। তাহলে দেখুন এখানে হি বা সি, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা দেখুন, এবং এই ডাকা ভার্বটা এখানে মাঝে হবে, আর অবজেক্টটা কি শেষে যাবে। তাহলে সি, হি, কল, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস দিতে হয়। কেন এস দিলাম বন্ধুরা? এখানে একটু আগে যে দেখলাম এস এস, ডাবল এস, সি এস, ও এক্সেড থাকলে ভার্বের শেষে, ওগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিন। হ্যাঁ, তাহলে হি কলস, এস হলো কেন? এখানে সি এস, ডাবল এস, এস এইচ, ও এক্সেট কিছু নেই ভার্বের শেষে, এই জন্য শুধু এস হয়েছে বন্ধুরা। তাহলে সেই কলস। এবার যদি বলি কি বলে যে সে স্কুলে যায়, দেখুন সে স্কুলে যায়, তাহলে হি গো। দেখুন বন্ধুরা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, তাহলে ভার্বের শেষে ও আছে না? দেখুন তো, একটু আগে বললাম এস এইচ, সি এইচ, ও এক্সেট, এই যে ও আছে বন্ধুরা, তাহলে গোজ, ইএস হবে। তাহলে হি গোজ টু স্কুল, কোনো স্থানে যাওয়া বোঝালে টু হয় বন্ধুরা। এটা কিন্তু অবজেক্ট না। হ্যাঁ, এটা কিন্তু অবজেক্ট না। দেখুন কি দিয়ে প্রশ্ন করুন বা কাকে দিয়ে প্রশ্ন করুন, উত্তর পাবেন না। ঠিক আছে, এই যে কি যায়, কাকে যায়, এটা দিয়ে উত্তর হবে না। তো কি বা কাকে দিয়ে যে উত্তরগুলো হয় না, তারপরও অতিরিক্ত অংশ থাকে, এগুলো কিন্তু অ্যাডভার্ব, এগুলো অবজেক্ট না। সেই স্কুলে যায়, এই স্কুলে, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা অবজেক্ট না বন্ধুরা। হ্যাঁ, এটা অবজেক্ট না। তারপর অবজেক্টের জায়গায় আছে, অবজেক্টের জায়গায় আছে। আর যখন স্থান বোঝায়, তখন স্থানে যাওয়া বোঝায় টু দিয়ে যুক্ত করতে হয়। আচ্ছা, তাহলে হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। এবার বুঝতে পেরেছেন কিভাবে এস বাই এস হয়েছে? আচ্ছা, এইভাবে বন্ধুরা আপনারা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সাবজেক্ট আর অবজেক্ট প্র্যাকটিস করুন। আসুন আমরা এবার রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে বাক্যে বসে, এটা জানলে না আরও মজা লাগবে। যেমন দেখুন, আমি একটা সেন্টেন্স লিখতেছি, সে নিজেই আমাকে ডাকে, সে নিজেই আমাকে ডাকে। তাহলে দেখুন বন্ধুরা, সে নিজেই, এই সাবজেক্টটাকে নিজেকে বোঝাতে কিন্তু সে নিজেই ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে আমি সাবজেক্ট ব্যবহার করলাম হি। এইটার রিফ্লেক্সিভ কি বন্ধুরা বলুন তো? আপনি নোট খেয়াল করুন, হিমসেলফ, তাই না? হিমসেলফ, অবজেক্টের সাথে সেলফ যোগ করলে কি হয়ে যায়? রিফ্লেক্সিভ হয়, সে নিজে, হি হিমসেলফ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস হয়। হি হিমসেলফ কলস মি, সে নিজে আমাকে ডাকে। আমি নিজে তাকে ডাকি, তাহলে কি হবে বন্ধুরা? এখানে আমি নিজেই, তাহলে এখানে আমি দিলাম, আমি নিজেই তাকে ডাকি, তাহলে কি হবে এখানে? এই যে আই মাইসেলফ, তাহলে আই এর রিফ্লেক্সিভ কি বলুন? মাইসেলফ। আর এখানে এস বাই এস তখন হচ্ছে না, কেন এস বাই এস হবে না? এটা তো ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার হলে এই যে ভার্বের সাথে এস বাই এস হয় বন্ধুরা। আই মাইসেলফ কল, এটা মি হবে না, হিম। তখন তাকে, আমাকে জায়গায় কি দিলাম? তাকে, আমি নিজেই তাকে ডাকি, এরকম হলো বন্ধুরা। আই মাইসেলফ কল হিম, আমি নিজেই তাকে ডাকি। যখন সাবজেক্টে নিজেকে বুঝাবে, তখন বন্ধুরা রিফ্লেক্সিভ পার্সনের রিফ্লেক্সিভ ফর্মটা বন্ধুরা এই সাবজেক্টের ঠিক সাথে সাথে ব্যবহার হবে। রিফ্লেক্সিভ ফর্মটা যখন সাবজেক্টকে নিজেকে বোঝাবে, আমরা নিজেরাই সেখানে যাই, তাহলে কি হবে? উই আওয়ার সেলফ, দেখুন উই আওয়ার সেলফস, অনেকগুলো হলে সেলফস, উই আওয়ার সেলফস গো দেয়ার, আমরা নিজেরাই সেখানে যাই। দেখছেন? তাহলে এইভাবে বন্ধুরা আপনারা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করে আরও বাক্যের সাবজেক্টের উপর গুরুত্ব আরোপ করার জন্য নিজেকে বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউনটা এভাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো আশা করি আজকে পার্সনের যে আলোচনা করলাম, পার্সনের একদম ডিটেলস জানলাম, পার্সনের শুধু মারপেজ দিয়ে আর ভার্বের মারপেজ দিয়ে আমরা অসংখ্য অগণিত সেন্টেন্স বানাতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি
অনেক 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 হেল্পফুল হবে একদম বিগিনার্স বা যারা ইংলিশে দুর্বল বা নিজেকে অনেক বেশি ভেহিতু দুর্বল ভাবেন তাদের জন্য অনেক সুবিধা এবং অনেক অনেক উপকার হবে বলে আশা করি। যদি ভিডিওটি কারোর ভালো লাগে সেখানে আমার সতর্কতা। তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।